আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকনি বা ব্রণ নিয়ে আলোচনা করব। তো আমাদের স্পেশালি টিনেজ বয়সে যারা আছে, ইয়াং ছেলে মেয়েদের এই অ্যাকনি বা ব্রণের সমস্যাগুলো বেশি দেখা দেয়, বাট অন্য বয়সেও এটা দেখা দেয়। তো এটার রিয়েল কজটা আমরা আজকে জানবো এবং এটার থেকে মানে এই সমস্যা থেকে বেরিয়ে আসার আমরা স্ট্র্যাটেজিটা আমরা আজকে শিখব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। তো অ্যাকনি বা ব্রণ এটা আসলে মানে একটা বয়সে স্পেশালি যখন হরমোনাল চেঞ্জগুলো আসে তখন এটা বেশি দেখা যায়। ছেলে বা মেয়ে দুজনের টিনেজ বয়স বা অ্যারাউন্ড পিবার্টিতে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো বিভিন্ন টাইপের অ্যাকনি আছে। কোনো অ্যাকনি দেখা যাচ্ছে যে ব্রণগুলো মাথা কালো কালো পয়েন্টেড, কোনোটা হোয়াইট পয়েন্টেড, বা কোনোটা লাল হয়ে থাকে, কোনোটা চাপ দিলে ভাতের মতো বের হয়, বা কোনোটা ফোড়ার মতো হয়ে যায়, পাস বের হয়, ঠিক আছে। কোনোটা সিস্টিক হয়, হ্যাঁ, এবং পানির মতো বেরোয় আসে, গন্ধ আসে, তারপর নোডিউল হয়ে যায়, শক্ত গুলটির মতো হয়ে থাকে, হ্যাঁ, গোটার মতো হয়ে থাকে। তো এরকম ডিফারেন্ট ভ্যারাইটির আছে অ্যাকনি। তো অ্যাকনির আসলে বিষয়টা কীরকম? অ্যাকনিটা আমরা জাস্ট এখানে একটা ছবিটা দেখি যে এটা হচ্ছে হেয়ার ফলিকল, এটা হচ্ছে স্কিন, হ্যাঁ, এটা আমাদের স্কিন, এটা হেয়ার ফলিকল, এটা হেয়ার চুল যেটা। তো এটার একটা এখানে রুট থাকে এবং এইটা আরেকটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, সেবাসিয়াস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা যখন ওভারগ্রোথ হয় তখন এখান থেকে সেবাম তৈরি হয়, এক প্রকার অয়েল তৈরি হয়। এই সেবামটা যখন এই হেয়ার ফলিকলের সাথে যখন মার্জ হয়ে যায় তখন এই সেবাম থেকে এবং হেয়ার ফলিকলের গোড়া থেকে বা এই ফলিকলের রুট থেকে তখন এই অয়েলি ভাবটা আসে। তারপরে অ্যাকনির মতো ব্রণটা গ্রো করে, ঠিক আছে, এবং তখন এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, এটার রুট কজটা আসলে কি? এটা রুট কজটা হচ্ছে হরমোনাল চেঞ্জ, মেইন একটা প্রবলেম। কিন্তু এই হরমোনাল চেঞ্জটা তো ইফেক্ট, এইটার পিছনের কারণটা কি, এটা যতক্ষণ আমরা না বুঝবো ততক্ষণ আমরা অ্যাকনি থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারবো না। আমরা হয়তো অনেক সময় স্পেশালি যেই নর্মাল যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় যে ভালো করে মুখটা ধুতে হবে, হ্যাঁ, বা ফেস ওয়াশ করতে হবে, মানে অ্যালকালাইন মানে বেশি অ্যালকালাইন করা যাবে না স্কিন, হ্যাঁ, সাবান ব্যবহার করা যাবে না, এরকম অ্যাডভাইস দেওয়া হয়। বাট এগুলো টেম্পোরারি রিলিফ দেয়, কিন্তু আমার কারণ যদি আমরা ভিতর থেকে রুট কজটাকে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। তো যাক, আমরা রুট কজে যদি যাই তাহলে দেখব যে অ্যান্ড্রোজেন, হ্যাঁ, এখানে যে মেল হরমোন যেটা প্রোডাকশন হয় আমাদের মেল ফিমেল দুজনেরই হয়, বিকজ অ্যান্ড্রোজেন তৈরি হওয়ার জন্য আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড এখানে ইম্পর্টেন্ট রেসপন্সিবল। এছাড়া আমাদের গোনাড আছে, হ্যাঁ, আমাদের টেস্টিস আছে, ওভারি আছে, তো সেখানে রোল প্লে করে। তবে মেল হরমোন হিসেবে অ্যান্ড্রোজেন ইম্পর্টেন্ট। তো এইটা মেল ফিমেল দুজনেই রিলিজ হয়, যদিও মেল হরমোন, বাট মেল ফিমেল দুজনেরই আসে। এই অ্যান্ড্রোজেন হরমোনটা যখন ওভার প্রোডাকশন হয় তো তখন এই সোয়েট গ্ল্যান্ডটা এনলার্জ হয়, বড় হয়ে যায়, এবং এখান থেকে অয়েল বা সেবাম তৈরি হতে থাকে সোয়েট গ্ল্যান্ড থেকে। এবং এখানে যেখানকার যে কোষগুলো আছে, ডেড কোষগুলো টার্ন ওভার বেশি হতে থাকে, অর্থাৎ কোষ দ্রুত মারা যায়, দ্রুত তৈরি হতে থাকে, বা টার্ন ওভারটা দ্রুত বাড়ে। এই কারণে কোষগুলো, মৃত কোষের সংখ্যা বের হয়ে যেয়ে এই পাইপলাইনগুলো বা এইগুলো ব্লক হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট। এবং ব্লক হয়ে গেলে তখন সেখানে বাধাগ্রস্ত হচ্ছে, তখন ইনফ্লামেশন হচ্ছে, তারপর যা জাস্ট ফুলে যাচ্ছে, ঠিক আছে, অ্যাকনি হয়ে বেরিয়ে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের রিয়েল রুট কজ, হচ্ছে এই অ্যান্ড্রোজেন হরমোনটা অত্যাধিক বেড়ে যাওয়া। এবং আমরা জানি যে টিনেজ বয়সে যখন পিউবার্টিতে যায়, বয়ঃসন্ধিকালের সময়, তখন এই হরমোনটা বেশি রিলিজ হয় মেল ফিমেল দুজনেরই, তখন এদের অ্যাকনি সমস্যাগুলো বেশি হয়। কিন্তু পরবর্তীতে অনেকের দেখা যায় মেলদের কমে আসে, বডির সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি সমস্যা পারসিস্ট করে, কারণ অনেক সময় তাদের পিসিওএস, পলিসিস্টিক ওভারি থাকে, ঠিক আছে, তাদের ইস্ট্রোজেন ডমিনেন্স থাকে। এই ধরনের সমস্যাগুলো যখন বেশি থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বেশি থাকে, তখন তাদের অ্যান্ড্রোজেন সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে না, হাই অ্যান্ড্রোজেন থেকে, এবং যার ফলশ্রুতিতে তারা এই অ্যাকনির বিভিন্ন সমস্যা তারা সবসময় ভুগতে থাকে, ঠিক আছে। তো অবশ্যই আমাদেরকে এই জিনিসটাকে ঠিক করতে হবে, হাই অ্যান্ড্রোজেনকে কমিয়ে আনতে হবে, ঠিক আছে। তারপরে যে আরেকটা বিষয় অ্যাকনি যে সমস্যা হয় ব্রণে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে। তো আমরা এখানে যে ব্যাকটেরিয়াটা গ্রো করে সেটার নাম হচ্ছে প্রোপিনিও ব্যাকটেরিয়াম। তো এই প্রোপিনিও ব্যাকটেরিয়াম থেকে প্রোপিনিক অ্যাসিড তৈরি হয়, যে কারণে একটা স্পেশাল একটা স্মেল আসে অয়েলের।
তো এই ব্যাকটেরিয়াটা আমাদের এখানে গ্রো করে এবং এই ব্যাকটেরিয়ার থেকে ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়ার ইনফ্লামেশন হয়। এই জন্যে অনেক সময় যখন অনেক মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক মানে অ্যাকনি হয়, টক্সিক অ্যাকনি বলে বা পাস ফর্মেশন হয়, হ্যাঁ, স্মেল, বাজে স্মেল আসে, তখন আমাদের অনেক সময় স্কিন স্পেশালিস্টরা বা স্কিনের ডাক্তাররা তখন অ্যান্টিবায়োটিক দেয়। বাট অ্যান্টিবায়োটিক দিলে অনেকটা রিলিফ হয় ডেফিনেটলি। বাট সমস্যাটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিলে মারা যাচ্ছে। বাট এইটা তো শুধু ব্যাকটেরিয়ার কারণ না, হ্যাঁ, আমরা যে ভিডিওগুলো করি এটা হচ্ছে টোটাল জিনিসটাকে বোঝানোর জন্য, হ্যাঁ, যে ফাংশনাল মেডিসিন মানে কি টোটাল সিনারিওটাকে আপনাকে বুঝতে হবে। টোটাল সিনারিওটা না বুঝে পার্ট অফ দ্য সিন যদি আপনি বুঝেন তাহলে ট্রিটমেন্টটা কিন্তু পার্ট হবে, পার্টলি হবে, সামগ্রিক হবে না, হলিস্টিক্যালি অ্যাজ এ হোল হবে না। ওকে, সো ব্যাকটেরিয়া একটা প্রবলেম, বাট ব্যাকটেরিয়াটা প্রবলেমটা ক্রিয়েট করেছে যখন অ্যান্ড্রোজেন বেড়ে গেল, গ্রোথ হলো, ব্লক হয়ে গেল, তখন ব্যাকটেরিয়াটা এখানে গ্রো করলো। ঠিক আছে, তো এখন অ্যান্টিবায়োটিকটা টেম্পোরারি সমাধান। তো বেশি দিন অ্যান্টিবায়োটিক দিলে আবার অ্যান্টিবায়োটিক ডমিনেন্স হয়, মানে সরি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। তো অ্যান্টিবায়োটিক লট অফ সাইড ইফেক্টও আছে আমরা জানি। সো এটা একটা পার্মানেন্ট সলিউশন না। তো এছাড়া যখন আমাদের শরীরে আরেকটা জিনিস দেখা যায়, ভিটামিন এ যদি কমে যায়, ন্যাচারাল ভিটামিন এ আমাদের বডি যেটা তৈরি করে, তো সেটা যত কমে যায় তত আমাদের এই স্কিনের টার্নওভারগুলো বাড়তে থাকে, স্কিনের হেলথ নষ্ট হতে থাকে, অ্যাকনি প্রবণতাগুলো বাড়তে থাকে। ভিটামিন ই একটা ইম্পর্টেন্ট ভিটামিন, যেটা আমরা ন্যাচারাল টোকোট্রিনল নামে পাওয়া যায়, এবং এই টোকোট্রিনলটা যদি বডি থেকে কমে যেতে থাকে তখন আমাদের অ্যাকনির পরবর্তীতে, অ্যাকনি মনে করেন ব্রণ হচ্ছে, আমরা চাপ দিয়ে বের করে দিচ্ছি, তো ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ওখানে স্কার টিস্যু হয়, ক্ষত হয়ে যায়। তো ক্ষত হয়ে যায়, এই ক্ষতটাকে পারসিস্ট করে যদি ভিটামিন ই কম থাকে। তো ভাইস ভার্সা, যখন ভিটামিন ইটা আবার রিপ্লেস করা হয় ন্যাচারালি খাবার দাবারের মাধ্যমে অথবা যদি কোনো সাপ্লিমেন্ট দিতে হয়, সেটা ন্যাচারাল ভিটামিন ই, সিনথেটিক ভিটামিন ই না। তো ভিটামিনগুলো চয়েস করার ক্ষেত্রে কিন্তু এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। আমরা সবসময় ন্যাচারাল কম্পাউন্ড, ন্যাচারাল কীভাবে বুঝবো? আমাদের শাকসবজিতে যে নেচার, মানে যেই স্ট্রাকচারে ভিটামিন ইটা আছে, আমরা যদি কোনো সাপ্লিমেন্টও নিতে হয়, সেই সাপ্লিমেন্টটা আমরা দেখতে হবে যে ওই একই স্ট্রাকচার, অর্থাৎ ওই নেচার থেকে বা ওই প্ল্যান্ট থেকে বা ওই অ্যানিম্যাল থেকে একই মলিকুলের বা একই বায়োরেন্টিক্যাল মানে স্ট্রাকচার হচ্ছে, তাহলে এটাকে ন্যাচারাল বলবো। ঠিক আছে, আর সিনথেটিক হচ্ছে মিলবে না, স্ট্রাকচারে মিলবে না, নাম যদিও আমরা বলছি ভিটামিন ই, বাট সিনথেটিক্যালি যত স্ট্রাকচার ডিফারেন্ট হবে এটার অ্যাকশন তত মানে ভেরিয়েশন হবে এবং এটার ইফেক্টিভ রেজাল্ট আমরা পাবো না। তো যাই হোক, এটা একটা আলোচনা করতে হবে, ডিফারেন্স বিটুইন সিনথেটিক ভিটামিন অ্যান্ড ন্যাচারাল ভিটামিন। তো যাই হোক, তো এইটা একটা প্রবলেম এবং স্কার তৈরি হয়। তো এখন ট্রিটমেন্ট আমরা জানি, তো ট্রিটমেন্ট তো আমরা বললামই, সমস্যা যদি আমরা জানি ট্রিটমেন্ট কিন্তু আমরা বের করতে পারবো। তো হরমোনাল ইমব্যালেন্স প্রথমে যেটা হলো যে অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়া। তো অ্যান্ড্রোজেন কমানোর জন্য আমাদেরকে ইনসুলিনটা কমিয়ে আনতে হবে, কারণ শরীরে যত ইনসুলিন বেশি হয় তত অ্যান্ড্রোজেন ডমিনেন্স হয় বা অ্যান্ড্রোজেনের মাত্রাটা বাড়তে থাকে। তো ইনসুলিন কমানোর জন্য ইনসুলিন কেন বাড়ে সেটা জানতে হবে, সেটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও করা আছে। তো এটা হচ্ছে হাই কার্ব যদি আমরা বেশি খাই, রিফাইন্ড কার্বোহাইড্রেট, প্রসেস কার্বোহাইড্রেট, এগুলো যদি বেশি খাই, হ্যাঁ, যেমন সাদা আটা, হ্যাঁ, সাদা চিনি বা সাদা গমের তৈরি প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো যত বেশি খাবো শরীরে তত ইনসুলিন তৈরি হবে, তত কিন্তু আমার অ্যান্ড্রোজেন বেশি হবে। এবং ইয়াং বয়সে দেখবেন, মজার ব্যাপার, ইয়াং টিনেজ ছেলে মেয়েরা, সেই সময় তো আমাদের আসলে অতটা নলেজ থাকে না, হেলথ নলেজ থাকে না, এবং একটা ব্যাপরা ভাবও থাকে যে বাবা মা হয়তো ভালো খাবার খাওয়ার কথা বলছে, তারা শুনতেছে না। তো এবং তারা প্রচুর পরিমাণে বাইরের খাবার খায়, হ্যাঁ, তো পিৎজা, বার্গার, ফাস্টফুড, কফি, হ্যাঁ, চা খাচ্ছে অনেক, তারপরে ক্যান্ডি, হ্যাঁ, সুইট মিট এবং অনেক কিছু খাচ্ছে, বেভারেজ খাচ্ছে, কোক, ফান্টা, মানে লট অফ থিং। তো প্রচুর সুগার যাচ্ছে, তো সুগারটা ইনসুলিনকে হাই রাইজ করাই দিচ্ছে এবং আলটিমেটলি অ্যান্ড্রোজেন বাড়তেছে, এই সমস্যাগুলো হচ্ছে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তো এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্রেস। যত বেশি আমরা স্ট্রেসে থাকবো, হ্যাঁ, মানসিক চাপে থাকবো, তত বেশি আমাদের কর্টিসল রিলিজ হবে, এবং কর্টিসল রিলিজ হলে সেটা আমাদের অ্যান্ড্রোজেন বাড়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য রেসপন্সিবল। আচ্ছা, তো এরপরে হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা সিনথেটিক অ্যান্টিবায়োটিক তো পার্মানেন্ট সলিউশন দেয় না, সাময়িক সমস্যা দেয়, সমাধান দেয়। তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হেল্প নিতে পারি, বিকজ ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটা সমাধান দিচ্ছে এবং এটার মোর বিনাইন, হ্যাঁ, মোর জেন্টাল, মানে এটাকে সাইড ইফেক্ট নাই বললেই চলে। সুতরাং নেচার থেকে নেওয়াটা
এটা একটা মানে ভালো মানে অল্টারনেটিভ। ওকে, সো ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মধ্যে রোজমেরিটা এখানে খুব ভালো কাজ করে, ক্লোভ, লবঙ্গের চায় বেশি ঘন ঘন খাওয়া যেতে পারে, ঠিক আছে। বা এগুলো সাপ্লিমেন্টও পাওয়া যায়, আপনারা সার্চ করে নেবেন। আচ্ছা, আমি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে ন্যাচারাল কিছু লিঙ্ক আমি দিয়ে দিব, হ্যাঁ, যারা দেশের বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে শুনছেন, যাদের অ্যামাজন থেকে নেওয়ার সুযোগ আছে, আমি অ্যামাজনের কিছু ভালো ভালো প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেটা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, তো সেটা সুবিধা। আর বাংলাদেশে সংগ্রহ করতে গেলে আপনাকে সার্চ করে নিতে হবে, যদি কেউ এনে থাকে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, রোজমেরি, ক্লোভ, এটা ইম্পর্টেন্ট। এছাড়া ভিটামিন এ আমাদের বাড়াতে হবে, সেটার জন্য এগ ইয়ক, ডিমের কুসুম, কড লিভার অয়েল, ঠিক আছে, এটা খুব ভালো ভিটামিন এর সোর্স। এখানে ভিটামিন ডিও পাওয়া যায়, তো ভিটামিন ডিটাও কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, স্ট্রেস কমাতে সাহায্য করে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ইনফ্লামেশন কমানোর জন্য আমাদেরকে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইম্পর্টেন্ট। আমাদের এই যখন রোজা চলছে, তো ইন্টারমিডিয়েট ফাস্টিং, আমরা যতক্ষণ না খেয়ে থাকবো দীর্ঘ সময়, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মাধ্যমে ইনফ্লামেশনটা বডি কমিয়ে আনে। তো এটা হচ্ছে আমাদের একনি থেকে বেরিয়ে আসার একটা স্ট্র্যাটেজি বা ফর্মুলা। তো এখন এছাড়া আরও কিছু আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, স্পেশালি যখন আমাদের মাইন্ড, বডি এবং সোল মানে ডিসহারমোনি হয়, তখন আমরা একটা সুন্দর একটা এনার্জি ফর্ম অফ মেডিসিন, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ইউজ করি। কারণ হোমিওপ্যাথিটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের হলিস্টিক্যালি আমাদের শরীরের মানে মানসিক সিমটমগুলো, মানে মানসিক পেরেশানি, টেনশন, অ্যাংজাইটি, অনেক সময় দেখবেন যে টেনশন যত করে একনি তত বাড়ে, অনেক সময় অ্যাংজাইটি যত বাড়ে একনি বাড়ে, কনস্টিপেশন হচ্ছে একনি বাড়ছে, হ্যাঁ, বা পরীক্ষার আগে একনি বাড়ছে, বা কোনো একটা মানে অ্যাফেয়ার্স সমস্যা হলো, হ্যাঁ, মানে অ্যাফেয়ার ভেঙে গেল, একনি বাড়তেছে, তো এরকম ইস্যুগুলো তৈরি হয়, বা কোনো একটা মানে মানসিক একটা দ্বন্দ্ব বা স্ট্রেস এখানে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের খাবার দাবারের অনিয়ম, সেটা বললাম, তারপরে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো এখানে হোমিওপ্যাথি এই সবগুলো বিষয়কেই কভার করে, কারণ হোমিওপ্যাথিক হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, এখানে বাই নেম কিছু বলা যায় না হোমিওপ্যাথিক মেডিসিনে। এটা যারা প্রিন্সিপাল জানেন তারা এটা জানেন যে এটা টোটাল সিমটমটা নিতে হয় এবং কনস্টিটিউশনাল মেডিসিন চয়েস করতে হয় একটা মানুষের টোটাল মনস্তাত্ত্বিক বিষয়, টোটাল শারীরিক সিমটমগুলো নিয়ে তার জন্য যে মেডিসিনটা বেশি মোর অ্যাপ্রোপ্রিয়েট ফিট হয়, যে মেডিসিনের সিমটমটা, সেটা দিলে তার জাস্ট কম্পিউটার যেভাবে রিস্টার্ট নেয়, তার শরীরটা একটা রিস্টার্ট নেয়, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। এছাড়া মেডিটেশন, এটাও আমাদের একটা আধ্যাত্মিকতা বৃদ্ধি করে এবং আমাদের শরীর ভালো রাখে, ঠিক আছে, আমাদের কামনেস ডেভেলপ করে, আমাদের স্ট্রেস লেভেল কমিয়ে আনে। ইয়োগা বা যোগব্যায়াম এখানে খুব ভালো কাজ করে, ঠিক আছে। সুতরাং এই ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ হচ্ছে এইটাই, যে আমাদেরকে রুট কজটাকে বুঝতে হবে, রুট কজটা বোঝার পর আমরা স্ট্র্যাটেজি ঠিক করি, আমাদের ন্যাচারাল কীভাবে আমরা কমিয়ে আনতে পারি, আমাদের লাইফস্টাইল চেঞ্জেস, আমাদের খাবার দাবার, ঠিক আছে, এইভাবে, এবং সাথে আমাদের কিছু ন্যাচারাল থেরাপি, এখানে আপনি আকুপাংচার, আকুপ্রেশার এখানে অ্যাড করতে পারেন, মানে ন্যাচারাল থেরাপি দিয়ে এবং লাইফস্টাইল চেঞ্জেস এবং গুড লাইফস্টাইল এবং গুড ফুড হ্যাবিট, হ্যাঁ, রাইট ফুড, হ্যাঁ, রাইট সাপ্লিমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা এখানে এনশিওর করা হয় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বিকজ আমরা রুট কজটা জানি। সুতরাং কজ জানলে এটা আমরা রেজাল্ট বের করে আনতে পারি। তো যাক, যারা একনিতে ভুগছেন তারা একনি নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, একনি এটা মেজর সমস্যা না, কিন্তু আসলে আমরা যদি রুট কজটাকে না বুঝি তাহলে আমরা অন্য বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে চলে যাই, কিন্তু মানে আসলে রেজাল্টটা তৈরি করতে পারি না। তো আমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমরা আজকে জানলাম যে আসলে রুট কজটা কী এবং কীভাবে বের করে নিজেদেরকে একনি সমস্যা থেকে বের করে আনতে পারি। আর একনি নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করা যায়, তো একনি হরমোনাল কিছু চেঞ্জের কারণে একনি হয়, তো অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো আমি এটা নিয়ে হয়তো আরেকটা ভিডিও তৈরি করবো আর কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সবার মাঝে জনস্বার্থে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।